হ্যালো গোস্টলি আর্মি, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি ইন্দোনেশিয়ান একটি অত্যন্ত ভয়ানক অলৌকিক ভৌতিক সিনেমা ব্যাখ্যা করতে যাচ্ছি। এর নাম হলো লাবিনাক দেয়ার অলমোস্টাস। এটি একটি খুবই ভয়ঙ্কর সিনেমা, যার সমাপ্তি এবং টুইস্টগুলো দারুণ, এবং আপনারা এটি দেখে বেশ আনন্দ পাবেন। তো চলুন দেরি না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। গল্পের শুরুতে আমাদের বলা হয় যে বহু শতাব্দী আগে উত্তর বনাঞ্চলে একটি কাল্ট বা গোষ্ঠী গড়ে উঠেছিল, যারা ভৈরবের পূজা করত। ভৈরবকে বলা হয় বিশৃঙ্খলার দেবতা। 1935 সালে ইন্দোনেশিয়ান একটি বনাঞ্চলের একজন প্রত্যন্তবিদ একটি মন্দির খুঁজে পান, কিন্তু কিছুদিন পর সেই মন্দিরটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। সেই কাল্টের লোকেরা ওই মন্দিরের পূজা করত, কিন্তু পরবর্তীতে তারাও অদৃশ্য হয়ে যায়। মূলত তারা কোথাও আত্মগোপন করেছিল। তাদের বিশ্বাস ছিল যে মানুষের মাংস খেলে অমরত্ব পাওয়া যায়। এই কালটি আজও টিকে আছে, তবে তারা উচ্চবিত্ত বা প্রভাবশালী পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে। এবার দৃশ্যপট পরিবর্তন হয় এবং আমরা নাজোয়া নামে একজন মাকে দেখতে পাই। নাজোয়ার একটি মেয়ে আছে, যার নাম জান্তি। নাজোয়া কঠোর পরিশ্রম করে তার মেয়েকে বড় করছিল, কিন্তু তাদের আর্থিক অবস্থা ছিল বেশ নড়বড়ে। জান্তির স্কুলের পড়াশোনা শেষ হতে যাচ্ছিল এবং সে চাইছিল কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। একদিন নাজোয়া যখন জান্তিকে নিয়ে বাড়ি ফেরে, তখন সে সেখানে ডায়ানা নামে একজন মহিলাকে দেখতে পায়। ডায়ানা মূলত জাকার্তার ইয়ায়াসান পাউন্ড অ্যামাস ফাউন্ডেশন থেকে এসেছে। এই ফাউন্ডেশনের অধীনে একটি অভিজাত স্কুলও আছে। ডায়ানা চায় নাজোয়া তাদের স্কুলে একজন সম্মানিত শিক্ষিকা হিসেবে কাজ করুক। এর বিনিময়ে সে ফাউন্ডেশনের সব রকম সুযোগ সুবিধা পাবে। নাজোয়া যদি জাকার্তায় থাকে, তবে তার মেয়ের আরো ভালো পড়াশোনার সুযোগ পাবে এবং সে তাকে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারবে। প্রশ্ন আসতে পারে যে ডায়ানা কিভাবে নাজোয়াকে চেনে। এর উত্তর হলো, নাজোয়া তার স্কুল জীবনে অনেক মেধাবী ছিল এবং সেই সময় ডায়ানাই নাজোয়াকে একটি শিক্ষিকার পুরস্কার প্রদান করেছিল। ডায়ানা সেই সময়ের একটি ছবিও নাজোয়াকে দেখায়, কিন্তু অবাক করা বিষয় হলো ছবিটি 16 বছর আগের হলেও ডায়ানাকে এখনো ঠিক একই রকম দেখাচ্ছে। ডায়ানা মোটেও বদলায়নি, সে হুবহু আগের মতোই ছিল। দেখে মনে হচ্ছিল তার বয়স মোটেও বাড়ছে না, বরং কমছে। নাজোয়া তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে ডায়ানা জানায় যে সে ডায়েট করে এবং ওয়ার্কআউট করে আর মাঝে মাঝে বুটক্সও করায়। এরপর ডায়ানা সেখান থেকে চলে যায়। রাতে নাজোয়া ভাবছিল যে সেখানে গেলে সে তার মেয়ের ভবিষ্যৎ গড়তে পারবে এবং তার স্কলারশিপেরও সাহায্য করবে। ঠিক তখন সে তার মেয়ের চিৎকার শুনতে পায় আর তার রুমে গিয়ে দেখে ছাদের একাংশ ভেঙে পড়েছে আর সেখান থেকে জলও পড়ছে। এর ফলে ইয়ান্তির জমানো সব টাকা নষ্ট হয়ে যায়। এরপর নাজোয়া জাকার্তার যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন প্যাকিং করার সময় সে একটি পুরনো খবরের কাগজ পায়, যেখানে জাকার্তায় এক মেয়ের সাথে ঘটা অপ্রীতিকর ঘটনার খবর ছিল। পরের দিন তারা জাকার্তায় পৌঁছালে ডায়ানা তাদের একটি আলিশান বাড়িতে নিয়ে যায়। ইয়ান্তি বাড়িটি দেখে খুব খুশি হয়। ডায়ানা জানায় যে তারা চাইলে স্টোরেজ রুম থেকে যে কোনো কিছু নিতে পারে। সেখানে ফাউন্ডেশনের ডিরেক্টর লুসিয়াস, তার মেয়ে ইভা, মা ওমা এবং স্টুডেন্ট কাউন্সিলর জর্ডাসের সাথে তাদের দেখা হয়। রাতে নাজোয়া যখন ওপরে উঠছিল, তখন সে দরজার পাশে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ঝুলে থাকতে দেখে, কিন্তু পরক্ষণেই তা অদৃশ্য হয়ে যায়। সে এটিকে নিজের মনের ভুল ভেবে এড়িয়ে যায়। পরের দিন স্কুলে ফিজিক্স ক্লাস শেষে এক ছাত্রী নাজোয়াকে জানায় যে সে পরের ক্লাসে আসতে পারবে না, কারণ তার দাদুর 120তম জন্মদিন ছিল। এই কথা শুনে নাজোয়া বেশ অবাক হয়ে যায়। তারপর নাজোয়া ক্লাসের বাহিরে একজন অন্য নারীকে দেখতে পান। নাজোয়া সেই নারীর কাছে যান, কিন্তু ততক্ষণে সেখানে কেউ ছিল না। পরের দৃশ্যে নাজোয়া তার অফিসে বসে ল্যাপটপে কাজ করছিলেন। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনের প্রতিফলনে তিনি একটি চাদর দিয়ে ঢাকা রক্তমাখা মৃতদেহ দাঁড়িয়ে থাকতে দেখেন। এটি দেখে তিনি ভীষণ ভয় পেয়ে যান, কিন্তু পেছনে ফিরে তাকিয়ে কাউকে দেখতে পান না। এরই মধ্যে সেই নারী নাজোয়ার সামনে আসেন, যাকে তিনি ক্লাসের বাহিরে দেখেছিলেন। ওই নারী নিজের নাম রতি বলে জানান, যিনি একজন ইন্দোনেশিয়ান ভাষার শিক্ষক ছিলেন। নাজোয়া তার সাথে দেখা করে বেশ খুশি হন। রতি যখন চলে যান, নাজোয়া লক্ষ্য করেন যে রতির পোশাকে রক্তের দাগ লেগে আছে। নাজোয়া বুঝতে পারেন রতির পিরিয়ড হয়েছে, তাই তিনি নিজের জ্যাকেটটি রতির কোমরে বেঁধে দেন। রতি তাকে ধন্যবাদ জানিয়ে চলে যান। এরপর জর্ডাস সেখানে আসেন এবং নাজোয়ার জন্য খাবার নিয়ে আসেন, যা ডায়ানা পাঠিয়েছিলেন।
জর্ডাস নাজোয়াকে একটি ব্র্যান্ড নিউ ফোন এবং একটি ম্যাকবুক দেন। তিনি জানান যে এগুলো ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যাতে নাজোয়া আরো ভালোভাবে কাজ করতে পারেন। বাড়ি ফেরার পথে নাজোয়ার সাথে লুসিয়াসের দেখা হয়। লুসিয়াস তার ছোট মিট হাউস থেকে মাংস তার বগিতে করে নিয়ে যাচ্ছিলেন। নাজোয়া তাকে জিজ্ঞেস করেন তিনি সেখানে কি তৈরি করবেন। লুসিয়াস জানান যে তিনি একটি কাটলেট ফার্ম বা গবাদি পশুর খামার খুলতে চান যাতে উচ্চমানের মাংস উৎপাদন করা যায়। নাজোয়া অবাক হয়ে মনে করিয়ে দেন যে শিল্পাঞ্চল এলাকায় খামার তৈরি করা নিষিদ্ধ। লুসিয়াস মৃদু হেসে বলেন তিনি তা জানেন, তাই তিনি একটি আন্ডারগ্রাউন্ড ফার্ম তৈরি করবেন। লুসিয়াস তাকে বাগিতে করে লিফট দেন। বাড়ি ফিরে নাজোয়া তার মেয়ের দেখা পান, যে আগে থেকে খুব খুশি ছিল। তাদের বাড়িতে প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা ছিল। তার মেয়ে একটি নতুন ফোনও পেয়েছে। সে নাজোয়াকে বলে যে স্টোর রুমে অনেক চমৎকার জিনিস আছে এবং সে চাইলে সেগুলো দেখে নিতে পারে। সে এইটুকু বলে সেখান থেকে চলে যায়, কিন্তু তার যাওয়ার সাথে সাথেই পেছন থেকে একটি ছায়া চলে যায় যা নাজোয়া অনুভব করে। এরপর সে স্টোর রুমে যায় এবং সেখানে গিয়ে জিনিসপত্র দেখতে শুরু করে, কিন্তু তখনই একটি ইঁদুর তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে সে অনেক ভয় পেয়ে যায়। এর মধ্যে সে একটি বড় জিনিস দেখতে পায় যা কাপড় দিয়ে ঢাকা ছিল। কাপড়টি সরানোর পর সে সেখানে একটি ল্যাম্প দেখতে পায়, কিন্তু ল্যাম্পটির সাথে সে একটি ডায়েরিও পায় যার ভেতরে একটি ছবি ছিল। ছবিতে এক মহিলা পশুর খুলির মুখোশ পরেছিল এবং সেই ডায়েরিতে অনেক মন্ত্র এবং জপ লেখা ছিল। সাথে শেষ পাতায় কিছু নাম্বারও ছিল এবং নাজোয়া একটি কবিতাও খুঁজে পায় যা মৃত্যুর সাথে সম্পর্কিত ছিল। এরপর নাজোয়া ল্যাম্পটি জ্বালিয়ে ডায়েরিটি পড়তে থাকে। সাথে সে একটি আপেলও খাচ্ছিল, কিন্তু সেই আপেলটি দেখতে দেখতে একটি মানুষের হৃৎপিণ্ডে পরিণত হয়ে যায় যা ধড়ফড় করছিল। নাজোয়া ভয়ে সেটা ফেলে দেয়, কিন্তু আপেলটি আবার আগের মতোই আপেল হয়ে যায়। নাজোয়ার সম্ভবত হ্যালুসিনেশন বা ভ্রম হচ্ছিল। তখন হঠাৎ করে ল্যাম্পটি কাঁপতে শুরু করে এবং নাজোয়া সেটা ঠিক করে দেয়, কিন্তু তখনই নাজোয়া কাউকে ফিসফিস করে ডাকতে শোনে। সেখানে সে একটি কাফনে জড়ানো জীবন্ত লাশ দেখতে পায়, যা দেখে নাজোয়া সেখান থেকে দৌড়ে পালায়। নাজোয়া দৌড়ে তার মেয়ের রুমে চলে যায় এবং তার মেয়ে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু নাজোয়া তাকে কিছু বলে না এবং তার সাথেই ঘুমানোর কথা বলে, কারণ নাজোয়া সেখানে একা থাকতে ভয় পাচ্ছিল। পরের দিন স্কুলে ডায়ানা এবং জর্ডান নাজোয়ার কাছে একটি সাইকোলজি টেস্ট পেপার নিয়ে আসে। ডায়ানা বলে এটা শুধু একটা ফর্মালিটি। এর মধ্যে নাজোয়ার হাত থেকে একটি কাঁচের গ্লাস পড়ে ভেঙে যায় আর সে সেটা হাত দিয়ে তুলতে যায়। ডায়ানা এবং জর্ডান তাকে বাধা দেয়, কারণ এতে তার হাতে চোট লাগতে পারে। এরপর তারা কথা বলতে শুরু করে আর নাজোয়া তাদের সেই ছবিটি দেখায় যা সে ডায়েরি থেকে পেয়েছিল। ছবিটি দেখে ডায়ানা বলে যে ছবিতে থাকা এই মহিলাটির নাম শ্রী, যে একসময় এই স্কুলেই পড়াতো, কিন্তু এখন সে দেশের বাহিরে চাকরি করে। তখন নাজোয়া বলে যে যে ডায়েরিটা সে পেয়েছে তাতে মৃত্যু সম্পর্কিত কবিতা লেখা ছিল। নাজোয়ার মনে হতে থাকে যে সে যে বাড়িতে থাকছে সেখানে হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু তখনই ডায়ানা বলে যে সে সায়েন্স এবং ফিজিক্স পড়ায়, তাই তার মুখে এই ধরনের কথা মানায় না। তখন নাজোয়া বলতে শুরু করে যে যা দেখা যাচ্ছে না তার মানে এই নয় যে তা বাস্তব নয়। একই কথা ঈশ্বরের ক্ষেত্রেও প্রযোজ্য। তার কথা শুনে ডায়ানা হেসে সেখান থেকে চলে যায়। এরপর নাজোয়া জর্ডাসকে জিজ্ঞেস করে যে সে কি ভূতে বিশ্বাস করে। সে বলে যে হ্যাঁ, তবে প্রতিবার ভূতের উপস্থিতি বাস্তব হয় না। কখনো কখনো এটি অতীতের কোনো মানসিক আঘাতের প্রতিফলনও হতে পারে। এরপর সে সেখান থেকে চলে যায়। এবার রতি নাজোয়ার পোশাক ফেরত দিতে আসে যা নাজোয়া তার কোমরে বেঁধে দিয়েছিল। রাতে নাজোয়া রতিকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে তার ল্যাম্পটি ঠিক করে এবং রতিকে তার সাথে ঘটা সব কথাগুলো জানায়। নাজোয়া এখন বলে যে জর্ডাস ঠিকই বলেছিল, যা কিছু ঘটছে তা হয়তো তার অতীতের কোনো ট্রমার প্রতিফলন। তখন রতি বলে যে ভূত বাস্তব হয়। নাজোয়া জানায় যে তার মেয়ে এখানে খুব খুশি এবং সে যদি এইসব বিষয়ে মনোযোগ দেয় তবে তার প্রভাব তার মেয়ে ইয়ান্তির উপরে পড়তে পারে, তাই সে এই বিষয় নিয়ে জর্ডাসের সাথে কথা বলবে। তখন রতি জিজ্ঞেস করে যে তার কি বিশ্বাস আছে জর্ডাস একজন ভালো মানুষ। হয়তো রতি কোনো অন্ধকার রহস্য জানতো যা নাজোয়া জানতো না। এরপর রতি গান চালিয়ে অদ্ভুতভাবে নাচতে শুরু করে। এর সাথে সাথে আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয় যেখানে পশুর খুলির মুখোশ পরা এক নারীকে বেঁধে রাখা হয়েছিল।
এবং কাল্টের সদস্যরা তার চারিপাশে নাচছিল। এই নাচটি ঠিক তেমনই ছিল যেমনটি রতি এখন করছিল। রতির সাথে সাথে নাজোয়াও নাচতে শুরু করে। এর কিছুক্ষণ পরে সেখানে ইয়ান্তি আসে, কিন্তু ইয়ান্তি তার মাকে নাচতে দেখছিল, রতিকে সে দেখতে পাচ্ছিল না। এটি দেখে ইয়ান্তি খুব খুশি হয় যে তার মা নাচছে, তাই সে নিজের ঘরে চলে যায়। এরই মধ্যে বিদ্যুৎ চলে যায়, আর নাজোয়া বুঝতে পারে যে সে একাই নাচছিল। তার মনে হয় রতি না বলে চলে গেছে। যা কিছু ঘটছিল তা সত্যি বেশ রহস্যময় ও ভীতিজনক ছিল। পরের দিন ইয়ান্তি লুসিয়াসের বাড়ি যায়, কারণ লুসিয়াসের মেয়ে ইভা তার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। ইয়ান্তি তার রুমে যায়, যেটা আসলে ইভার মায়ের রুম ছিল। সেখানে অনেক বিলাসবহুল জিনিসপত্র ছিল, যা দেখে ইয়ান্তি খুব মুগ্ধ হয়। ইয়ান্তি ইভাকে জিজ্ঞেস করে, এইসব কি তোমার? ইভা জানায় যে এইসব তার মায়ের। ইয়ান্তি একটা লিপস্টিক হাতে নেয় এবং ইভা সেটি ইয়ান্তির ঠোঁটে লাগিয়ে দেয়। ইয়ান্তি খুব খুশি হয়, কিন্তু লিপস্টিকটি ইভার মায়ের ছিল। ইয়ান্তি জিজ্ঞেস করে, তোমার মা যদি জানতে পারে তিনি কি রাগ করবেন না? ইভা জানায় মা তো আর এই পৃথিবীতে নেই, অনেক বছর আগে তিনি আত্মহত্যা করেছিলেন। মারা যাওয়ার সময় তিনি এই লিপস্টিকটি পরেছিলেন। ইভা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বলে যে অনেকদিন পর সে আজ খুশি হয়েছে। এর কারণ হলো ইয়ান্তি। সে ইয়ান্তিকে তার বোনের মতো মনে করে। এরপর ওমা সেখানে আসে এবং ইভাকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার নতুন বন্ধুকে জানাওনি যে আজ আমরা ছুটিতে আমাদের ফ্যামিলি ভিলায় যাচ্ছি? ইয়ান্তি খুব উত্তেজিত হয়ে পড়ে এবং জিজ্ঞেস করে, আমিও কি তোমাদের সাথে যেতে পারি? ওমা রাজি হয় এবং ইয়ান্তি জানায় সে তার মায়ের কাছে অনুমতি নেবে। রাত হয়ে গেলেও ইয়ান্তি তখনও বাড়ি ফেরেনি। নাজোয়া ইয়ান্তির সাথে ফোনে কথা বলছিল। টেবিলে লুসিয়াসের পাঠানো ছুটির দিনের প্রয়োজনীয় জিনিসের প্যাকেট রাখা ছিল। নাজোয়া তার মেয়েকে দেখতে বাহিরে যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল বলে ছাতা নিয়ে বের হয়। হঠাৎ সে একটি ভৌতিক আওয়াজ শুনতে পায়, যে আওয়াজটি তাকে বলছিল, এখান থেকে চলে যাও। এরপর একটি ভূত তার ছাতার ওপর থেকে নিচে ঝুলে পড়ে। নাজোয়া ভয় পেয়ে বাড়ির ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর ইয়ান্তি বাড়ি ফিরলে নাজোয়া তাকে দেরি করার জন্য বকাবকি করে। ইয়ান্তি নিজের রুমে ঘুমোতে চলে যায়। ইয়ান্তি যখন তার ঘরে ঘুমাচ্ছিল, তখন সে আলমারির ভেতর থেকে কিছু রক্তাক্ত হাত বেরিয়ে আসতে দেখে। ভয়ে সে চিৎকার করে উঠলে হাতগুলো আবার অদৃশ্য হয়ে যায়। সাহস সঞ্চয় করে সে আলমারি খুললে সেখানে মানুষের অনেক দেহাংশ দেখতে পায়, যা দেখে সে আরো আতঙ্কিত হয়ে পড়ে। তার চিৎকারে মা নাজোয়া রুমে আসে। ততক্ষণে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। আলমারিতে কেবল কাপড়ই ছিল। নাজোয়া তার মেয়ের ভয় কাটানোর জন্য একটি কৌতুক বলে হাসানোর চেষ্টা করে, তবে নাজোয়ার হাসি ছিল বেশ অস্বাভাবিক ও ভীতিজনক। হঠাৎ নাজোয়ার বুক থেকে রক্ত ঝরতে শুরু করে এবং সে ইয়ান্তিকে জোর করে মানুষের হৃৎপিণ্ড খাওয়াতে চায়। ইয়ান্তি আতঙ্কিত হয়ে জেগে ওঠে এবং বুঝতে পারে এটি একটি দুঃস্বপ্ন ছিল। সকালে ইয়ান্তি তার ভ্রমণের জন্য প্যাকিং করে এবং হাসি মুখে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু সে চলে যাওয়ার পরেই দেখা যায় তাদের বাড়ির আলমারি থেকে আবার সেই রক্তাক্ত হাতগুলো বেরিয়ে আসছে। নাজোয়া যখন গোসল করতে যায়, তখন সে বাথরুমের আয়নায় রক্ত দিয়ে লেখা দেখতে পায় যে তার মৃত্যু ঘনিয়ে আসছে। ভয় পেয়ে সে নিচে নেমে এলে তার প্রতিবেশী জর্ডাস খাবার নিয়ে আসে। ইয়ান্তির শিক্ষিকা রতি সম্পর্কে কথা বলার সময় জর্ডাস জানায় যে তাদের স্কুলে ওই নামের কোনো শিক্ষক কোনোদিনই ছিল না। এরপর নাজোয়া সোফায় ঘুমিয়ে পড়লে নিজেকে একটি ফাঁকা ঘরে আবিষ্কার করে, যেখানে অনেকগুলো কাফনে জড়ানো লাশ ছিল এবং মাথায় পশুর খুলি পড়া এক নারী তাকে মানুষের চোখ খেতে দিচ্ছিল। এরপর তখন আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে একটি বিশেষ দলের লোকেরা আচার অনুষ্ঠান করছিল। এর কিছুক্ষণ পরেই তারা সেই মহিলার গলার কেটে ফেলে। এরপর সেই দলের সবাই মিলে সেই মহিলার দেহ ছিঁড়ে খেতে শুরু করে। এটি একটি ভয়ানক নরমাংস ভক্ষণের দৃশ্য। নাজোয়া তার দৃষ্টিভঙ্গির মাধ্যমে এটি দেখে ফেলেছিল, তাই সে চিৎকার করতে থাকে এবং তারপর তার চোখ খোলে। আসলে সে স্বপ্ন দেখছিল। সেখান থেকে সে একটি ম্যানি ব্যাগ পায়, যার ভেতরে জর্ডাসের সাথে রতির একটি ছবি ছিল। ছবির ট্যাগে লেখা ছিল শ্রী রতি, যার মানে শ্রী এবং রতি একই ব্যক্তি। ডায়না এবং জর্ডাস তার সাথে এতদিন মিথ্যা বলেছিল যে শ্রী অন্য কোথাও পড়াতে চলে গেছে শুধুমাত্র বেশি টাকা পাওয়ার জন্য। কিন্তু তারা এমন মিথ্যা কেন বলেছিল? এই প্রশ্নটি নাজোয়ার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। কিন্তু সে তখনও রতির সাথে মেসেজে কথা বলছিল এবং এই বিষয়টি নাজোয়ার জন্য খুব বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায়।
রাতে নাজোয়া তার ল্যাপটপে শ্রীরতি সম্পর্কে সার্চ করে আর জানতে পারে যে শ্রীরতি সত্যিই একজন ইন্দোনেশিয়ান শিক্ষক ছিলেন, কিন্তু একদিন তিনি নিখোঁজ হয়ে যান এবং এখন পর্যন্ত তার সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। এটি দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে যখন হলে আসে তখন স্পিকারে নিজে নিজে গান বাজতে শুরু করে, যা সে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু স্পিকারটি আবার চালু হয়ে যায়। ভয়ে সে অন্য ঘরে চলে আসে। এর মধ্যে তার মেয়ের ভিডিও কল আসে। সে এমন ভাবে কথা বলে যেন সব ঠিক আছে। ফোন রাখার পর রতির কল আসে, যে দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। রতি তাকে সামনের দরজা খুলতে বলে, কিন্তু নাজোয়া দরজা খোলে না। আর এভাবেই পুরো রাত দুশ্চিন্তায় কেটে যায়। পরের দিন সে জর্ডাসের কাছে যায় এবং আগের রাতের সব ঘটনা বলে, কিন্তু জর্ডাসের ফোনে কোনো কল বা মেসেজ রতির পক্ষ থেকে দেখা যায়নি। তখন সে বলে যে সে বুঝতে পারছে না তারা কোথায় চলে গেল, কিন্তু নাজোয়া তাকে আসল কথাটি জিজ্ঞেস করে, যে সে কেন বলেনি শ্রী এবং রতি একই মানুষ। এখানে সে সেই ছবিটি দেখায়। তখন জর্ডাস তাকে বলে যে সে কখনো বুঝতে পারেনি শ্রী এবং রতি একই ব্যক্তি। আমাদের কাছে স্পষ্ট যে সে মিথ্যা বলছিল, কিন্তু নাজোয়া তখনও তাকে বিশ্বাস করে। সে নাজোয়াকে একটি ট্যাবলেট দেয় যেন তার একটু আরাম হয়। এখানে সে জানায় যে রতি যখন এখান থেকে চলে গিয়েছিল বা নিখোঁজ হয়েছিল তখন সে ভূতের দেখা পেত। তারপর ওখানে একটা গান শুরু হয়, যা নাজোয়ার অতীতের একটি বেদনাদায়ক ঘটনার সাথে যুক্ত। জর্ডাস নামের এক ব্যক্তি নাজোয়ার এই অতীতের কথা জানতেন এবং তাকে একটি বিশেষ ঔষধ দিয়ে সম্মোহিত করেন। এই ঔষধের প্রভাবে নাজোয়া 16 বছর আগে সেই ভয়াবহ ঘটনার স্মৃতিচারণ করতে শুরু করেন। নাজোয়া জানান, 16 বছর আগে একদিন রাতে ক্লাস থেকে বাড়ি ফেরার সময় কালো রঙের একটি বিলাসবহুল গাড়ি থেকে সিংহমুখ মুখোশ পরা এক ব্যক্তি তাকে তুলে নেয় এবং তার উপরে পাশবিক অত্যাচার চালায়। সেই সময় নাজোয়া অসুস্থ থাকায় নিজেকে রক্ষা করতে পারেননি। তিনি শুধু অপরাধীর গলায় একটি লকেট দেখতে পেয়েছিলেন। কথোপকথনের এক পর্যায়ে জর্ডাস নাজোয়ার মেয়ের ইয়ান্তির নাম নিলে নাজোয়া আতঙ্কিত হয়ে পড়েন। জর্ডাস তাকে বলেন যে সত্যি কখনো চাপা থাকে না। তখনই নাজোয়ার নজর যায় জর্ডাসের গলার দিকে এবং তিনি অবাক হয়ে লক্ষ্য করেন যে জর্ডাস ঠিক সেই একই লকেট পরে আছেন যা তিনি 16 বছর আগে দেখেছিলেন। নাজোয়া রাগান্বিত হয়ে জর্ডাসকে আক্রমণ করতে যান, কিন্তু ড্রাগের প্রভাবে তিনি ধীরে ধীরে অজ্ঞান হয়ে যেতে থাকেন। অজ্ঞান হওয়ার আগে জর্ডাস তাকে জানান যে তিনি রতিকে ভালোবাসতেন, কিন্তু তাদের রাজার নির্দেশে তাকে বলি দিতে হয়েছে। ভিডিওর শেষে নাজোয়া অজ্ঞান হওয়ার মুহূর্তে রতির আত্মাকে দেখতে পান এবং জানা যায় যে জর্ডাস হলেন ইয়ান্তির জন্মদাতা পিতা, যিনি নাজোয়ার সাথে সেই জঘন্য কাজটি করেছিলেন। একই সময়ে ইয়ান্তিকে লুসিয়াসের লাইব্রেরিতে একটি বিশেষ বই পড়তে দেখা যায়, যাতে একটি নরখাদক গোষ্ঠীর কথা লেখা ছিল। লুসিয়াস ইয়ান্তির সাথে ভালো ব্যবহার করলেও ইয়ান্তি তার মায়ের সাথে যোগাযোগ করতে না পেরে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন। এরপর আমরা নাজোয়াকে দেখি, যে চোখ মেলে তাকায় এবং সেখানে একটি আত্মা দেখতে পায় যা তাকে নিজের পেছনে নিয়ে যাচ্ছে। সেই আত্মাটি নাজোয়াকে একটি বইয়ের তাকের কাছে নিয়ে এসেছিল এবং এরপর নাজোয়া সেই বইয়ের তাকের পেছন থেকে একটি আওয়াজ শুনতে পায়। যখন সে তাকটি সরিয়ে দেয় তখন সে সেখানে একটি দরজা দেখতে পায় যা মাটির নিচে চলে গেছে। এখন সে মাটির নিচে যায়, যেখানে সে ভগবান ভৈরবের মূর্তি দেখতে পায়। আরো এগিয়ে যাওয়ার পর সে কিছু মানুষের দেহাংশ দেখতে পায়, যেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেখানকার আলো জ্বললে সে অনেকগুলো লকার দেখতে পায়, যার মধ্যে একটি লকার সে খুলে দেখে। লকারটিতে নাজোয়ার নিজের একটি কার্ড ছিল, যা মনস্তাত্ত্বিক পরীক্ষার পর তৈরি করা হয়েছিল। কার্ডটিতে লেখা ছিল ভেরি ফিট বা অত্যন্ত উপযুক্ত। এরপর আরেকটি লকার নিজে নিজেই খুলে যায়, যা ছিল রতির। সেই কার্ডটিতেও ফিট লেখা ছিল। তখনই সে রতির ভূত দেখতে পায় এবং তা দেখে ভয়ে সে ওপরে পালিয়ে আসে। এতে নাজোয়া বুঝতে পারে যে পরিচালক জর্ডাস সহ বাকিরা আসলে একটি কার্ড বা গুপ্ত সংঘর্ষের সদস্য, যারা এখানে বলি দেয়। সম্ভবত রতি সহ বাকি যাদের ভূত হিসেবে দেখা যাচ্ছিল তাদের সবাইকে এখানে বলি দেওয়া হয়েছিল। এরপর নাজোয়া দ্রুত তার মেয়েকে ফোন করতে থাকে, কিন্তু সে তখন গোসল করছিল। নাজোয়া তাকে একটি ভয়েস মেসেজ পাঠায়, যাতে সে বলে যে এই মানুষগুলো একটি কার্ড বা গুপ্ত সংঘের সদস্য এবং তারা তাদের বলি দিতে চায়। সে যেন দ্রুত পুলিশকে ফোন করে, কিন্তু ইভা সেই ভয়েস মেসেজটি শুনে ফেলে। এদিকে লুসিয়াস তার মেয়ের সাথে কথা বলছিল।
তাদের কথা থেকে জানা যায় যে গত 10 বছর ধরে তাদের বলি দেওয়ার চেষ্টাগুলো ব্যর্থ হচ্ছে, কারণ তারা উপযুক্ত কাউকে পাচ্ছিল না। তাদের এমন কাউকে প্রয়োজন ছিল যে শারীরিকভাবে খুব ফিট এবং স্বেচ্ছায় বলি হতে প্রস্তুত। এখন যে বলিটি হতে যাচ্ছে তা হবে তাদের 50তম বলি। এই ব্যর্থতার কারণে তাদের কাল্টের অনেক সদস্যই আত্মহত্যা করেছেন, কারণ তারা যা চেয়েছিল তা পাচ্ছিল না। তাদের মধ্যে ইভার মাও ছিল, যে নিজের জীবন শেষ করে দিয়েছিল। এবারের বলিটি যদি সফল না হয় তবে লুসিয়াসের পরিবারের কাউকে এর মাসুল দিতে হবে। এর কারণ হলো লুসিয়াসের পরিবার ছিল রাজবংশীয়, তাই ইভা লুসিয়াস বা তার মায়ের জীবনের উপরে ঝুঁকি ছিল। সেই কারণেই তারা এখন নাজোয়াকে বলি দেবে, কারণ নাজোয়া মনস্তাত্ত্বিক পরীক্ষায় একদম নিখুঁত ছিল। আর এই কারণেই তার রিপোর্ট কার্ডের ভেরি ফিট লেখা ছিল। ইতিমধ্যে ইভা সেখানে ইয়ান্তির ফোন নিয়ে সবাইকে ভয়েস রেকর্ডিংটি শোনায়, যা শুনে লুসিয়াস বলে যে তাদের নাজোয়াকে এই পূর্ণিমাতে উৎসর্গ করতে হবে। এবার আমি আপনাদের কিং সম্পর্কে বলি। কিং সেই ব্যক্তি যে এই কালটি শুরু করেছিল। তাকে ভৈরবের প্রথম উপাসক হিসেবে মানা হয়, আর কিং এর প্রভাবই আজও চলছে। অর্থাৎ এই সবকিছু কিং এর হাত ধরেই শুরু হয়েছে। তারা কিং এর নামেই পরোক্ষভাবে ভৈরবকে উৎসর্গ দেয়। পরের দৃশ্যে জর্ডান নাজোয়ার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু নাজোয়া পালিয়ে যায়। সে বনের দিকে চলে যায়, যেখানে কিছু মানুষ ক্যাম্পিং করেছিল এবং মাংস রান্না করে খাচ্ছিল। নাজোয়া যখন তাদের কাছে সাহায্য চাইতে যায়, তখন তাদের মধ্যে একজনকে ডিয়ানা হিসেবে দেখা যায়, যার মানে হলো তারা সবাই সেই কাল্টের লোক ছিল। নাজোয়া এটি দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাকে ধরে ফেলে এবং অজ্ঞান করার ইনজেকশন দেয়। এদিকে ইয়ান্তি, ওমা, ইভা এবং লুসিয়াসের সাথে ডিনার টেবিলে ছিল, যেখানে মানুষের মাংসের তৈরি খাবার ছিল, কিন্তু ইয়ান্তি এই বিষয়ে কিছুই জানতো না। তারা তাকে মানুষের মাংস খাইয়ে দেয়। এরপর লুসিয়াস ইয়ান্তিকে জিজ্ঞেস করে যে তাদের সাথে তার কেমন লাগছে। ইয়ান্তি বলে যে সে বুঝতে পারছে একজন বাবার থাকাটা কেমন। সে সারা জীবন তার মায়ের সাথে থাকলেও বাবার অভাব অনুভব করত। তখন লুসিয়াস বলে যে সে যদি তাদের পরিবারের অংশ হতে চায় তবে কেমন হবে। এটি শুনে ইয়ান্তি অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে কি তার মাকে বিয়ে করতে যাচ্ছে। লুসিয়াস হ্যাঁ বলে এবং এতে ইয়ান্তি খুব খুশি হয়। তখন ইভা তার কাছে আসে এবং বলে যে সেও তাদের অংশ হয়ে যাবে। তখন তারা তার মাকে উৎসর্গ করবে। এটি শুনে ইয়ান্তির মুখের ভঙ্গি বদলে যায়, সে ঘাবড়ে যায়। তখন তারা তাকে ধরে ফেলে এবং লুসিয়াস তার কাছে এসে বলে যে তাদের পরিবার খুব স্পেশাল এবং তার মা শুধু একজন সাধারণ মানুষ মাত্র। ইয়ান্তি ইভার কাছে সাহায্য চায়, কিন্তু সে তাকে কোনো সাহায্য করে না। এরপর লুসিয়াস তাকে জোর করে রক্ত পান করায় এবং সে তার বশে চলে আসে। এর কিছুক্ষণ পর নাজোয়ার চোখ খুলে এবং সে নিজেকে একটি মেশিনের কাছে দেখতে পায়। এই মেশিনটি ডায়ালাইসিস মেশিনের মতো ছিল, যা দিয়ে তারা নাজোয়ার শরীর থেকে রক্ত বের করছিল। ঠিক তখনই লুসিয়াস সেখানে আসে আর নাজোয়াকে জিজ্ঞেস করে তার মেয়ে কোথায়। লুসিয়াস বলে যে তার মেয়ে ঠিক আছে এবং সুস্থ আছে, কিন্তু নাজোয়া ইয়াতির সাথে দেখা করতে চায়। লুসিয়াস বলে যে তার জন্য এখনো সঠিক সময় আসেনি। এরপর লুসিয়াসের সহকারী জর্ডাস নাজোয়ার শরীর থেকে রক্ত বের করে পরীক্ষা করার জন্য লুসিয়াসকে দেয়। লুসিয়াস দাবি করে যে লর্ড ভৈরব তাদের অমরত্ব ও খ্যাতি দিয়েছেন সাধারণ মানুষের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য, এবং তারা এই রক্ত উৎসর্গকে সম্মান করে। লুসিয়াস একটি বড় রহস্য উন্মোচন করে যে নাজোয়ার মেয়ে ইয়ান্তির আসল বাবা জর্ডাস নয়, বরং লুসিয়াস নিজে। 16 বছর আগে লুসিয়াস নাজোয়ার সাথে অন্যায় করেছিল। এর মধ্যেই বোঝা যায় যে কেন ইভা ইয়াতিকে তার বোন বলতো। রক্তক্ষরণের কারণে নাজোয়া এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে কোনো প্রতিবাদ করতে পারে না। এর পরের দৃশ্যটি একটি কাজ বা উপাসনা কেন্দ্রে স্থানান্তরিত হয়, যেখানে অনেক সদস্য উপস্থিত ছিল। উমা ঘোষণা করে যে আজ নাজোয়ার মেয়ে ইয়ান্তি তার নিজের মাকে বলিদান দেবে। লুসিয়াস একটি আচারিক নৃত্য পরিবেশন করে এবং নিজের রক্ত সবাইকে পান করায়। বলিদানের মুহূর্তে ইয়ান্তি তার মায়ের কণ্ঠস্বর শোনে আর তাদের পুরনো স্মৃতি মনে পড়ে যায়। বশীকরণ থেকে মুক্তি হয়ে ইয়ান্তি তার মাকে মারার বদলে লুসিয়াসের গলায় ছুরি চালিয়ে দেয়। লুসিয়াসের ওপর আঘাত আসার সাথে সাথে কাল্টের বাকি সদস্যরাও যন্ত্রণায় কাতরাতে থাকে, কারণ তারা ওই আচারের মাধ্যমে লুসিয়াসের সাথে মানসিকভাবে যুক্ত ছিল। কল্পনা করে দেখুন, তারা সবাই লুসিয়াসের সাথে সংযুক্ত ছিল, অর্থাৎ তার রক্তের সাথে। তাই পরোক্ষভাবে যদি সে আশীর্বাদ পেত তবে সবাই তা পেত।
কিন্তু এখন যদি সে ব্যথায় থাকে বা মারা যায় তবে বাকি সদস্যরাও শেষ হয়ে যাবে। আর এটি এই জন্য ছিল কারণ লুসিয়াস বর্তমানে কাল্টের নেতা ছিল। এখানে ইয়ান্তি তার মাকে মুক্ত করে এবং তারা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তাদের পেছনে জর্ডাস ছিল। পরে তারা আলাদা আলাদা লকারে লুকিয়ে পড়ে। জর্ডাস সেখানে আসে এবং সে জানতো যে তারা এখানেই লুকিয়ে আছে, কিন্তু রতির আত্মা জর্ডাসকে ভর করে এবং সে প্রতিশোধ নেয়। সে তার নিজের হাত দিয়ে নিজের পেট চিরে ফেলে এবং নিজের মাংস খেতে শুরু করে। সাথে সে খুব জোরে চিৎকার করছিল। রতির আত্মা তাকে লকারের ভেতরে টেনে নেয় এবং তার টুকরো টুকরো করে ফেলে। জর্ডাস মারা যাওয়ার পর মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কাল্টের সদস্যরা তাদের ধরে ফেলে। ইয়ান্তি এখানে ভিক্ষা চায় যে সে তার মায়ের সাথে থাকতে চায় এবং তার অন্য কিছু লাগবে না। সে বন্দী হয়ে থাকতেও রাজি ছিল, কিন্তু লুসিয়াস বলে যে এটি সম্ভব নয়, কাউকে না কাউকে উৎসর্গ করতেই হবে। ইয়ান্তি বংশের অংশ হওয়ায় তাকে বা তার মাকে জীবন দিতে হবে। তখন নাজোয়া তাকে থামিয়ে দেয় এবং সে নিজের জীবন উৎসর্গ করতে রাজি হয়। সে লুসিয়াসকে তার মেয়ের খেয়াল রাখতে বলে এবং কার সদস্যদের মাঝখানে শুয়ে পড়ে। এরপর সবাই তাকে কাঁচাই খেতে শুরু করে। তার মায়ের কষ্ট সহ্য করতে না পেরে ইয়ান্তি একটি ছুরি নিয়ে তার মায়ের বুকে গেঁথে দেয় এবং কান্নায় ভেঙে পড়ে। এরপর 2 বছর পরের দৃশ্যে দেখা যায় যেখানে ডায়ানা তার বাবা ও মেয়ের সাথে কথা বলছিল। সে তাদেরকেও পরবর্তী উৎসর্গের জন্য তৈরি করে ফেলেছে। এদিকে ইয়ান্তি একা বসেছিল এবং সে কাউকে ফোন করে বলছিল যে সে অনেকদিন ধরে ক্ষুধার্ত আছে আর ঠিকমতো খাবার পায়নি। সে তাকে সেখানে আসতে বলে এবং ইয়ান্তি তাকে খাবার দেবে। ইয়ান্তি যাকে ফোন করেছিল এটা পরিষ্কার যে সে প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করেছে এবং সেই ব্যক্তি খুব বিপজ্জনক। এর পরবর্তী ঘটনা আমরা পরের অংশে জানতে পারবো এবং এইভাবেই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এটি ছিল লাভিনাক দেয়ার অলমোস্ট আস মুভির সিনেমার গল্প। আশা করি এই সাইকোলজিক্যাল হরর সুপারন্যাচারাল ইন্দোনেশিয়ান মুভিটি আপনাদের ভালো লেগেছে। এখানে লাভিনাক মানে মূলত একটি অভিশপ্ত কার্ড বা গোষ্ঠী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।